কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, গত সোমবারই আমরা দেখেছিলাম রাজ্য মন্ত্রিসভা প্রথমবারের জন্য বৈঠকে বসে শনিবার শপথের পর, এবং সেখানে একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আয়ুষ্মান ভারত সহ, এবং তারই সঙ্গে আজকে অর্থাৎ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের জন্য কিন্তু একেবারে এজেন্ডা ঠিক করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বকেয়া ডিএ নিয়ে আজকের মন্ত্রিসভায় আলোচনা হবে। একদমই তাই। প্রথম মন্ত্রিসভার বৈঠকে বলেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে মানে আজকে ডিএ, মহার্ঘ ভাতা এবং পে কমিশন, সপ্তম বেতন কমিশন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে। কৌতূহল তুঙ্গে ডিএ নিয়ে, কারণ ডিএ দীর্ঘদিনের যে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী তাদের মধ্যে কৌতূহল দীর্ঘদিনের, এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও বিগত সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই ডিএ মেটাবার কথা বলেও মেটায়নি, এমনটা অভিযোগ দীর্ঘদিন ধরে শোনা গেছে, এবং এটা নির্বাচনের একটা ইস্যু ছিল। এমনকি নির্বাচনে বিজেপির তরফে একটা প্রতিশ্রুতি ছিল যে ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশন গঠন এবং কেন্দ্রীয় হারে ডিএ ঘোষণা, এবং মুখ্যমন্ত্রী প্রথম মন্ত্রিসভার বৈঠকে 6 দফা যে সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন, তার পাশাপাশি এই বেতন কমিশন এবং ডিএ নিয়ে আলোচনা আজকে হওয়ার কথা, এবং আজকে 11টার সময় সেই মন্ত্রিসভার বৈঠক। স্বাভাবিকভাবে একটা কৌতূহল তৈরি হয়েছে। দীর্ঘদিনের দাবি সরকারি কর্মচারীদের যে ডিএ কেন্দ্রীয় হারে দিতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ, বিগত সরকার ইলেকশন ঘোষণার কয়েক ঘন্টা আগে ঘোষণা করার পরেও তা কার্যকর করেনি, এমন অভিযোগ। এই প্রেক্ষাপটে নতুন সরকার, বিজেপি সরকার বা শুভেন্দু অধিকারী সরকার কি সিদ্ধান্ত নেয়, কত শতাংশ দিয়ে দেয়, সপ্তম বেতন কমিশন কার্যকর করার ক্ষেত্রে কি পদক্ষেপ করে, সে নিয়ে একটা তীব্র কৌতূহল তৈরি হয়েছে। কারণ তুমি জানো যে বিগত প্রথম মন্ত্রিসভার যে বৈঠক হয়েছে, সেই মন্ত্রিসভার বৈঠকে যে একাধিক পদক্ষেপ, তারপর একটা অ্যাকশন কার্যকরী করেছে এই সরকার, এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় যে প্রকল্প, সেই প্রকল্পগুলো যেমন চালু করা, তার পাশাপাশি যে মানে যারা চাকরিজীবী, যারা চাকরি পাচ্ছে তাদের বয়স সীমা পর্যন্ত 5 বছর বাড়িয়েছে, এবং আজ গতকাল তার বিজ্ঞপ্তি পর্যন্ত প্রকাশিত হয়েছে। স্বাভাবিকভাবেই নতুন সরকার, তার প্রতি প্রচুর মানুষের জনাদেশ, মানুষের এক্সপেকটেশনও প্রচুর। স্বাভাবিকভাবে তারপরে তার সেই সরকারের আজকের মন্ত্রিসভার বৈঠককে ঘিরে একটা তীব্র প্রত্যাশা তৈরি হয়েছে যে দীর্ঘদিনের যে বকেয়া দাবি, বকেয়া রয়ে গেছে, বিগত সরকার দেয়নি, এই সরকার সেটা কতটা দেয় এবং কিভাবে দেয়। 11টার সময় সেই বৈঠক হবে। বৈঠকের পর মুখ্যমন্ত্রী অথবা অন্যান্য সিনিয়র 2-1 মন্ত্রী তারা সাংবাদিক বৈঠক করে গোটাটা স্পষ্ট করবেন। কৃষ্ণেন্দু, ধন্যবাদ। বেআইনি দখলদার উচ্ছেদ করতে হাওড়া এবং শিয়ালদা স্টেশনের বাইরে চলল অভিযান। ফাঁকা করে দেওয়া হলো প্ল্যাটফর্ম এবং স্টেশন চত্বর। রেলের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন যাত্রীরা। यहाँ कोई नाटक नहीं हो रहा है। आप लोग अपना अपना काम कीजिए प्लीज। प्रशासन को प्रशासन का काम करने दीजिए। এমনিতেই প্রতিদিন হাজার হাজার যাত্রীর আনাগোনা। ঘিঞ্জি সংকীর্ণ রাস্তা দিয়ে প্ল্যাটফর্ম পর্যন্ত ব্যাগপত্র নিয়ে পৌঁছনোই কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল যাত্রীদের কাছে। এবার হাওড়া স্টেশনের বাইরে চলল বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান। শনিবার রাতে বুলডোজার নিয়ে গিয়ে খালি করে দেওয়া হলো হাওড়া স্টেশনের বাইরের চত্বর। বেআইনি দখলদার মুক্ত করতে যৌথভাবে অভিযান চালালো আরপিএফ ও জিআরপি। जो पैसेंजर्स हैं स्टेशन चले जाइए, जिसको बस पकड़ना है बस पकड़िए। यहाँ कोई नाटक नहीं हो रहा है। आप लोग अपना अपना काम कीजिए प्लीज। प्रशासन को प्रशासन का काम करने दीजिए। আপাতত যে চিত্র দেখা যাচ্ছে হাওড়া স্টেশন চত্বরে বেআইনি দখলদার মুক্ত হওয়াতে যাত্রীরা কিন্তু স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছেন। খালি করে দেওয়া হয় হাওড়া স্টেশনের বাইরের চত্বর। ফাঁকা নেই, ফাঁকা রাস্তা ক্লিয়ার আছে, কোনো অসুবিধা নেই। আগে একটু জাম হতো আর কি। খুব ভালো লাগছে। জনসাধারণের পক্ষে একবারে 100 ভাগ সুবিধা। এখান থেকে ওখানে যেতে 15 মিনিট 20 মিনিট সময় লাগতো। শুক্রবারই আরপিএফ এর তরফে দোকানদারদের সরে যাওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। বেশিরভাগ দোকানদার না সরায় শনিবার রাতে ভেঙে ফেলা হলো জবরদখল। রেলের জায়গা, সরকারি জায়গা, সব জায়গায় কবজা হয়ে বসে আছে, এবং কিছু লোক যারা টিএমসির সহযোগিতায়, টিএমসির নেতা, পড়ে দালাল, গুন্ডা, তারা সরকারি জায়গাকে আর অবৈধভাবে ব্যবহার করে লাভ নিচ্ছে, সেগুলো আস্তে আস্তে পরিষ্কার। শুধু হাওড়া নয়, শিয়ালদা স্টেশনে প্ল্যাটফর্মের উপরে থাকা বেআইনি দোকানও ভেঙে ফেলা হয়।
প্ল্যাটফর্মে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করার জন্য সেই প্ল্যাটফর্ম ফিরে পেল যাত্রীরা। এইটা হলো শিয়ালদা প্ল্যাটফর্মের ছবি। আমরা রয়েছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদার যে কটি প্ল্যাটফর্ম রয়েছে সব কটি প্ল্যাটফর্মেই কিন্তু বেআইনি দখলদার মুক্ত করা হয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে। আজকের ছবিটা দেখে তো ভালো লাগছে, তো এটা যদি স্থায়ী হয় সাধারণ নিত্যযাত্রীদের, অফিস যাত্রীদের জন্য খুব ভালো হবে। শনিবার রাতে শিয়ালদা স্টেশনের বাইরেও সরিয়ে দেওয়া হয় বহু অস্থায়ী দোকান। এই প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাংলা বুলডোজার রাজনীতিতে বিশ্বাসী নয়। সংস্কৃতি, সহমর্মিতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের ভিত্তির ওপর গড়ে ওঠা এই রাজ্যে বুলডোজার কখনোই শাসনের ভাষা হয়ে উঠতে পারে না। পূর্ব রেল সূত্রে খবর, বিভিন্ন সময় ট্রেন মিস হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরেই যাত্রীরা অভিযোগ করছিলেন। এরপরই দখলমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুনীত হালদার, হিন্দোল দে, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। এদিকে প্রতিবাদের নামে তাণ্ডবের সাক্ষী থাকলো পাক সার্কাস। পুলিশের ওপর হামলার পাশাপাশি ভাঙচুর চালালো বিক্ষোভকারীদের একাংশ। ঘটনার অন্যতম মাস্টার মাইন্ড সহ গ্রেফতার করা হয়েছে 20 জনকে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিনা অনুমতিতে রাস্তা আটকে বিক্ষোভ, তা হটাতে গেলে পুলিশের ওপর আক্রমণ। পুলিশ থেকে কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙচুর, এক কথায় প্রতিবাদের নামে তাণ্ডব। রবিবার এভাবে দুষ্কৃতী দৌরাত্মে সাক্ষী থাকলো পাক সার্কাস 7.0 লাগোয়া এলাকা। অবস্থা এমন পর্যায়ে পৌঁছয় যে পরিস্থিতি সামাল দিতে পুলিশ, র্যাফের পাশাপাশি নামানো হয় কেন্দ্রীয় বাহিনীকে। রবিবার দুপুর 1:30 রাজ্য সরকারের কিছু নীতির প্রতিবাদে পাক সার্কাসের ব্যস্ত সাতমাথার মোড়ে জমায়েতের ডাক দেওয়া হয়, কিন্তু সেই জমায়েতের কোনো পুলিশি অনুমতি ছিল না। স্থানীয় সূত্রে খবর, এই পরিস্থিতিতে পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলে উত্তেজিত হয়ে পড়ে বিক্ষোভকারীরা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙচুরের পাশাপাশি তাদের লক্ষ্য করে চলে নাগারে ইট বৃষ্টি। ঘটনায় আহত হন 3 পুলিশ কর্মী। एक अवैध जमायत हुआ था, वो कोशिश कर रहा था रास्ता अवरोध करने के लिए। पुलिस जब हटा रहा था तो पुलिस के ऊपर थोड़ा अटैक किया है। पुलिस का 3 हायर्ड व्हीकल उसको थोड़ा तोड़फोड़ किया है। तो हम लोग का तरफ से जो लीगल एक्शन है हम लोग ऑलरेडी ले चुका है। किसी को छोड़ने वाला नहीं है हम लोग। कितने पुलिस वाले? मेरा 3 साथी हुआ इंजर्ड हुआ है। আহত হন কেন্দ্রীয় বাহিনীর গাড়ির চালকও। এরপরেই পাল্টা অল আউট অ্যাকশনে নামে পুলিশ। বিক্ষোভকারীদের লাঠিচার্জ করে হটানোর পাশাপাশি চলে ব্যাপক ধরপাকড়। দু একটি বিষয় একটু ধৈর্য সহিষ্ণুতার সঙ্গে বোধহয় এগোলে প্রশাসনের ভালো হবে। যদি আচমকা রাতারাতি পরিবর্তনের কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় তাহলে কিছু মানুষের অসুবিধা হতে পারে। যদিও সকলেই সহযোগিতা করছেন এবং পুলিশ প্রশাসন এই বিভ্রান্তিগুলি তারা কাটিয়ে এই বাস্তব সমস্যাগুলি মানুষকে বোঝাবেন, কমিউনিকেট করার চেষ্টা করবেন। সবটা তো বলপ্রয়োগে হয় না। পুলিশের উপর হামলা ও ভাঙচুরের ঘটনায় এখনো পর্যন্ত 20 জনকে গ্রেফতার করা হয়েছে। আজকে যে পাক সার্কাসের ঘটনা হয়েছে, দেখুন এর আগেও যে ঘটনা হয়েছে তখন মাথা নিচু করে পুলিশ হাত জোর করে থেকে গেছে, কিন্তু আজকে দেখুন 2 ঘন্টার মধ্যে নর্মাল সিচুয়েশন নিয়ে আসা হয়েছে। 2 ঘন্টা, মাত্র 2 ঘন্টা। অর্থাৎ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, যেটা অন্যান্য স্টেটে আছে সেটা পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ ফারহান উদ্দিন नामे एक व्यक्ति के। जो सोशल मीडिया का पोस्ट उसका बारे में भी हम लोग वेरीफाई करेंगे। डिटेन किया है हम लोग बहुत सारा। পুলিশ সূত্রে দাবি, পাক সার্কাসের ঘটনায় বাকি অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। সত্যজিৎ বৈদ্য ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।